বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুক্তার হোসেন। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। তো এই করোনা পরিস্থিতিতে তো সবার স্কুল, কলেজ, প্রাইভেট, টিউশন সব কিছুই বন্ধ। তো আমরা চেষ্টা করতেছি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের একটু হেল্প করার। আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। কমপ্লিটিং সেন্টেন্স আমরা যারা এইচএসসি, এইচএসসিতে আছি, এসএসসিতে 5টা লাইন দেওয়া থাকবে, আমাদের কমপ্লিট করতে হবে। আর এইচএসসিতে দেওয়া থাকবে আমাদের 10টা সেন্টেন্স, 10টা কমপ্লিট করে পাওয়া যাবে 5 নাম্বার। তো মোটামুটি গতানুগতিক কয়েকটা রুলস মনে রাখলেই এগুলো করে ফেলা যায়। তো আজকে আমরা এভাবে শর্টকাট টেকনিকটাই দেখবো যে কীভাবে সহজে করে ফেলা যায়, অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি বলা চলে। আমরা মোটামুটি 13টা রুলস দেখবো। একেবারে দেখানো হয়তো সম্ভব হবে না। আজকে আমরা 4টা-5টা রুলস নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ সমস্যা থাকবে না। তো আমরা শুরু করি আমাদের রুলস নাম্বার 1। সবচেয়ে বেশি যেটা আসে, বিশেষ করে এসএসসি লেভেলে এই জিনিসগুলো সবচেয়ে বেশি থাকে। নো সুনার দেন, স্কার্সলি বা হার্ডলি, এরপর আমাকে কমপ্লিট করতে হবে হয়, এরপর থাকতে পারে অ্যাজ সোন অ্যাজ। এখানে আমরা কমা দিব। এই 3টা জিনিস বা 4টা জিনিস আমরা দেখতেছি মূলত একই। কোনো একটা কাজ হতে না হতেই আরেকটা কাজ হয়ে যাওয়া বোঝাবে। এখানে একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হয়ে গেছে। তো পার্থক্য হচ্ছে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে এটা পজিটিভ ডিগ্রি। তো যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি, কমপ্লিট করার প্রথম আমাকে যে কাজটা করতে হবে দেন বসাতে হবে। আর স্কার্সলি হার্ডলির সাথে আমরা কী বসাবো? হয় না। অ্যাজ সোন অ্যাজ যেহেতু একটা পজিটিভ ডিগ্রি, সেখানে আমরা কী বসাবো? কমা। এরপরে কমপ্লিট করব কীভাবে আমরা? এরপর আমরা কমপ্লিট করব, যাই লিখি না কেন ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। যাই লিখি না কেন এবার কমপ্লিট করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস সাবজেক্ট, ভার্ব, টু, এরপর এক্সটেনশন আমি যাই লিখি বাকি অংশ লাইনের। তাহলে আমরা কী পেলাম? এই 3টা জিনিস মূলত একই, যে নো সুনার, স্কার্সলি হার্ডলি, অ্যাজ সুন অ্যাজ। কোনো একটা কাজ এদিকের কাজটা হতে না হতে ওদিকের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের কমপ্লিট করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব টু মানে ভার্বের ফার্স্ট ফর্ম, এরপর এক্সটেনশন। আমরা কয়েকটা উদাহরণ আলোচনা করি, তারপর অর্থ না বুঝলে কীভাবে আমরা এই লাইনটা কমপ্লিট করবো সেটার একটা টেকনিক আমি শেষে দিয়ে দিব। প্রথম আমরা একটা উদাহরণ দেখি। নো সুনার হ্যাড I reached school. No sooner had I reached school. আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে, তো স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে কি হয়েছে? ক্লাস শুরু হয়ে গেছে, টিচার আসছে, অনেক কিছু আমরা লিখতে পারি। তো লেখার আগে যে কাজটা আমাকে প্রথমে করতে হবে, যেহেতু নো সুনার দিয়ে বাক্যটা শুরু হয়েছে, আমাকে দেন লিখতে হবে। THAN দেন the class started. আমরা ভার্বটা খেয়াল করি, ভার্বটা হচ্ছে কোন টেন্স? ফার্স্ট টেন্স। আমি আরেকটা লাইন এখানে লিখতে পারি, নো সুনার হ্যাড আই রিচড স্কুল দেন দ্য টিচার কেম। স্যার আসলো লিখতে হবে। তো যাই লিখি না কেন মনে রাখতে হবে ভার্ব কয় নাম্বার ফর্মে হবে? 2 নাম্বার ফর্মে। আচ্ছা, আমরা একটা স্কার্সলি বা হার্ডলি একটা উদাহরণ দেখি। এই লাইনটা মুছে দিয়ে, আশা করি তোমরা এটা দেখেছো। এক্সাম্পলটা মুছি। Hardly had I seen him. আমি তাকে দেখতে না দেখতেই। তো আমি তাকে দেখতে না দেখতেই কি হল? আমাকে দেখা মাত্র সে কান্না করতে পারে, আমাকে দেখা মাত্র সে পালাই যেতে পারে, যদি চোর হয় পালাই যেতে পারে। আমাকে দেখা মাত্র, আচ্ছা আমরা এগুলো লিখি। তাহলে হার্ডলির সাথে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, হার্ডলি হার্ডের সাথে আমার কি আসবে? হয় না। হার্ডলি হ্যাড আই সিন হিম when she cried. সে আমাকে দেখে কি করলো? কান্না করলো। কান্না নাও করতে পারে, সে পালাই যেতে পারে। আমরা লিখতে পারি হি, না কেন হি হবে, সি না হি হবে। হি রান অ্যাওয়ে, সে পালাই গেল। তো আমরা ভার্বটা খেয়াল করি, ভার্বটা কোন টেন্সে? ফার্স্ট টেন্সে। ঠিক আছে,
তাহলে আমরা নোশনার সাথে দেন দিব, আজকে আসলে হার্ডলির সাথে হয়েন দিব, অর্থগত কোনো পার্থক্যই নেই। এই জিনিসগুলো মানে হচ্ছে এদিকের কাজটা হতে না হতেই ওদিকে আরেকটা কাজ শুরু হয়ে গেছে, একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হয়ে গেছে। নোশনার সাথে দেন, আজকে আসলে হার্ডলির সাথে হয়েন। ঠিক একইভাবে আমরা এই জিনিসটা করতে পারি অ্যাজ সোন অ্যাজ মানেও হতে না হতে, একটা জিনিস হতে না হতে আরেকটা জিনিস হয়ে গেছে। তো মনে রাখতে হবে অ্যাজ সুন এর সাথে কোনো কনজাংশন, এদিকে আমরা কোনো কানেক্টর অ্যাড করব না, দেন হয়েন এই টাইপের কিছু আসবে না, সেখানে আমরা কি দিব, কমা। আমরা লাইনটা খেয়াল করি, as soon as I reach there, as soon as I reach there, আমি ওখানে পৌঁছাতে না পৌঁছাতে, তো আমি ওখানে পৌঁছাতে না পৌঁছাতে কি হলো, আমি তাকে কল করলাম, আই কল্ড হিম। এই যে কল্ড দেখো ফার্স্ট টেন্স, ঠিক আছে। তবে এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন, নোশন আর আজকে আসলে হার্ডলির এগুলোর পর সাধারণত সবসময় ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তবে অ্যাজ সোন এজ বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অ্যাজ সোন এজ যুক্ত যে বাক্য সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আমি বারবার বলতে চাই, এটা যদি এখানে একটা ফার্স্ট টেন্সে আছে, অ্যাজ সোন এজ যুক্ত লাইনটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে আমাদের পরের লাইনটা ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। বাংলা বুক করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই লাইনটাকে আরেকবার দেখি, অ্যাজ সোন অ্যাজ আই রিচ, দেখো এখানে রিচ প্রেজেন্ট টেন্স দিয়ার, আমি ওখানে পৌঁছা মাত্র, তো আমি তো এখানে ওখানে পৌঁছাই না, আমি ওখানে পৌঁছা মাত্র তাকে কল করবো, ফিউচার টেন্স, আই উইল কল হিম। তাহলে এই ব্যতিক্রমটা আমরা একটু মনে রাখতে হবে এখানে, যে অ্যাজ সোন এজ যুক্ত লাইনটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে ওদিকে কিন্তু ফিউচার টেন্স হবে, আদারওয়াইজ এদিকে ফার্স্ট টেন্স থাকলে ওদিকে ফার্স্ট টেন্স হবে। আর নোশন আর আজকে আসলে হার্ডলির পর সবসময় কোন টেন্স লিখবো আমরা, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই রুলসটা আশা করি সবার বোঝা গেছে। তো এখন ছাত্রছাত্রীদের প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে আমরা ক্লাস 9-এ উঠছি নতুন, যে অনেক সময় আমরা এই যে গিভেন যে একটা লাইন দেওয়া থাকে, কমপ্লিট করবো তো পরে যে লাইনটা দেওয়া থাকে ওই লাইনটার অর্থ আমরা অনেক সময় বুঝি না যে কী লাইন দেওয়া আছে, তো তখন আমরা কীভাবে কমপ্লিট করবো, নাম্বার তো পেতে হবে পরীক্ষায়। তো তখন আমরা একটা কাজ করতে পারি, যে নোশন আর থাকলে দেন বসাই, আজকে আসলে হার্ডলি থাকলে হয়েন বসাই, বা অ্যাজ থাকলে কমা বসাই, আমরা একটা সবসময় লিখে দিতে পারি, সেটা হচ্ছে দ্য রেইন স্টার্টেড, দ্য রেইন স্টার্টেড। সব কিছুর সাথে মিলে যাবে। আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো, আমি তাকে দেখা মাত্র বৃষ্টি শুরু হলো। সিনেমায় শুরু হয় না বৃষ্টি, নায়িকাকে দেখা মাত্র বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টি শুরু হতে পারে, যে কোনো কিছুর পর বৃষ্টি শুরু হতে পারে, বৃষ্টি থামার পর বৃষ্টি আবার শুরু হতে পারে। তো আমরা এই লাইনটা যদি লিখে দিই সব সময় মিলে যাবে। যখন আমরা এদিকে অর্থটা বুঝবো না, ওদিকে আমরা একটা লাইনকে মনে রাখবো। হ্যাঁ, যারা আমরা অর্থ বুঝি না, একটু বুঝতে সমস্যা, আমাদের সবারই সমস্যা হয় ইংলিশ বুঝতে। তো নোশন আর থাকলে দেন দিয়ে, আজকে আসলে হার্ডলি থাকলে হয়েন দিয়ে, অ্যাজ সোন এজ থাকলে কমে দিয়ে আমরা একটা লাইন প্রায় সময় মিলে যাবে, সেটা হচ্ছে দ্য রেন স্টার্টেড। সবসময় রুলসে এই লাইনটা মিলে যাবে, দ্য রেন স্টার্টেড। ঠিক আছে, আমরা যদি না পারি এই লাইনটা লিখে দিলেই প্রায় সময় এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে। এছাড়া বিগত 2015 থেকে 19 সাল পর্যন্ত রুলস থেকে যতগুলো এক্সাম্পল বোর্ডে আসছে, এসএসসি পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষায়, সেগুলো রাসেল ভাই নিশ্চয়ই সেই টাকাটা তুলে দিবে, আমি দিব ওনাকে, উনি সেই টাকাটা দিয়ে দেবে গ্রুপে, আপনারা পেয়ে যাবেন এই জিনিসটা। তো আমরা ওখান থেকে প্র্যাকটিস করলে বুঝে যাবো জিনিসটা কি। তো আমরা মনে রাখবো নোশনের সাথে দেন, আসলে হার্ডলির সাথে হয়েন, অ্যাজ সোন এজ থাকলে কমা, এরপর আমি যদি লাইন ক্রিয়েট করতে পারি ফার্স্ট ইনডিফিনিট টেন্স লিখবো, আর যদি ক্রিয়েট করতে না পারি দেন আমি একটা লাইনে লিখে দিব দ্য রেন স্টার্ট। মিলে যাবে আশা করি সব সময়। ওকে, তাহলে আমরা এবার যাই রুলস নাম্বার 2, প্রায় সময় আসা। নাম্বার 2, এটা হচ্ছে সিন্স, মানে যখন। সিন্স মানে যখন। তো সিন্সের বেলা আমাকে দুটো জিনিস খেয়াল করতে হবে, টেন্স খেয়াল করতে হবে এখানে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স প্লাস সিন্স। তো সিন্সের আগে যদি আমরা দেখি যে প্রেজেন্ট টেন্স আছে, আমার কমপ্লিট করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। হ্যাঁ, তাহলে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে আমার কমপ্লিট হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স।
এখন এই যাবৎকালে এসএসসি বলো এইচএসসি বলো, সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স থাকতে পারে দুইটা লাইনে। কীভাবে দুইটা লাইনে প্রেজেন্ট টেন্স থাকতে পারে? একটা লাইন হচ্ছে এরকম, ইট ইজ লং টাইম। আরেকবার আসছে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট। তা এগুলোর পর সবসময় সিন্স থাকে। এই দুইটা লাইন প্রেজেন্ট টেন্সের দুইটা লাইনে আসছে আমাদেরকে, হ্যাভ প্রেজেন্ট টেন্স, ইজ প্রেজেন্ট টেন্স। তাহলে সিন্সের আগে প্রেজেন্ট টেন্স, পর আমাকে কমপ্লিট করতে হবে কি দিয়ে? ফার্স্ট ইনডিফিনিট। এখানেও যদি আমি একটা লাইন মনে রাখি, এই রুলসটা ক্লিয়ার। তো যদি প্রেজেন্ট টেন্স থাকে, সিন্স অনেক বছর হয়ে গেছে, কি কি অনেক বছর কি হয়েছে? আমাদের দেখা হয়েছে, উই মেট। মিটের ফার্স্ট টেন্স মেট। তুমি লিখতে পারো, আর অনেক কিছু লিখতে পারো, আই স হার লিখতে পারো। তো এই গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপার থাকতে পারে ফার্স্ট ইনডিফিনিট প্লাস সিন্স। ফার্স্ট ইনডিফিনিট এরপরে যদি সিন্স থাকে, তখন আমরা কি করব? তখন আমাদের লিখতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট। আমরা অনেকে ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন জানি না। সাবজেক্ট হ্যাড V3। তো ফার্স্ট টেন্সও দুইভাবে থাকতে পারে। এই যাবৎকালে বোর্ড আসছে বিগত 6 বছরে, ইট ইজ, ইট ওয়াজ, লং টাইম। অথবা আসছে এভাবে 10 years, 5 years, many years, 10 years past। এরপরে যদি কি থাকে? সিন্স থাকে। তো আমরা দেখি এখানে ফার্স্ট টেন্স, খেয়াল করো, ওয়াজ, এখানে পাস্ট। অনেকে আবার কনফিউজড হয়ে যায় পরীক্ষায়, আমাদের টেন্স নিয়ে যেহেতু খুব একটা আইডিয়া আমাদের নেই, বা ভুল করে ফেলি আমরা পরীক্ষায়। এখানে আছে হ্যাভ পাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটা শুধুই পাস্ট আছে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমাকে লিখতে হবে কোনটা? এখন ফার্স্ট পারফেক্ট টেন্স। তো সেম লাইনটাকে আমরা মনে রাখতে পারি, উই হ্যাড মেটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মেট, উই হ্যাড মেট। তাহলে আমরা কি পেলাম? সিন্সের নিয়মটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো। সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরে ফার্স্ট ইনডিফিনিট। সিন্সের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, পরে ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট প্রেজেন্ট টেন্স কবে থাকতে পারে সিন্সের আগে? দুইভাবে। একটা হচ্ছে ইট ইজ লং টাইম, আর একটা হচ্ছে মেনি ইয়ার্স হ্যাভ পাস, যে অনেক বছর হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, আমাদের দেখা হয়েছে। আমরা ফার্স্ট ইনডিফিনিটে কমপ্লিট করলাম। এরপর সিন্সের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, অর্থাৎ ইসটা যদি ওয়াস হয়, আর এখানে পাস্ট, শুধুই পাস্ট, তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এরপরে যদি সিন্স থাকে, আমরা কি লিখতে পারি? উই হ্যাড মেট। এটা হচ্ছে না পারফেক্ট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট, পাস্ট। আমরা মনে রাখবো সিন্সের বেলা দুটো জিনিস মনে রাখতে হবে, টেন্স, যে আগে কোন টেন্সটা আছে। তাহলে আমরা সিন্সের রুলসটা কি শেষ করলাম? যে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, আমরা পরে কোন টেন্স লিখবো? ফার্স্ট ইনডিফিনিট টেন্স লিখবো। আর আগে যদি ফার্স্ট টেন্স থাকে, আমরা পরে ফার্স্ট পারফেক্ট টেন্স লিখবো। জাস্ট দুইটা লাইন মনে রাখবো, যে প্রেজেন্ট টেন্স দেখলে উই মিট, ফার্স্ট টেন্স দেখলে উই হ্যাড মিট। আরও অনেক কিছু লিখতে পারি। তা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এটা বলে রাখা, যে প্রেজেন্ট টেন্স দেখলে উই মিট, ফার্স্ট টেন্স দেখলে উই হ্যাড মিট, লিখে দেবো। আর প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স আমরা বুঝবোই, ইজ আর হ্যাভ থাকলে প্রেজেন্ট টেন্স, ওয়াজ পাস্ট থাকলে ফার্স্ট টেন্স, এই রুলসের বেলায়। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমরা নোট করে নিয়েছো। আমরা রুলস নাম্বার 3-তে যাই। আরেকটা জিনিস সবচেয়ে বেশি আছে, সেটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো। এই অ্যাজ ইফ, অ্যাজ দো কথা বলার মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ, অ্যাজ দো মানে হচ্ছে যেন। সে এমন ভাব নিচ্ছে যেন সে সব কিছু জানে। সে এমনভাবে কথা বলতেছে যেন সে ঘটনাটা দেখেছে। সে এমনভাবে কথা বলতেছে যেন সে নায়িকা, নায়ক, এরকম ব্যাপার, যেন। এখানেও আমার টেন্সের খেলা আছে, যে অ্যাজ ইফ, অ্যাজ দোর আগে তাও প্রেজেন্ট টেন্স থাকতে পারে। প্রেজেন্ট টেন্স থাকলে আমরা ফার্স্ট টেন্স লিখবো, ফার্স্ট ইনডিফিনিট। আর অ্যাজ ইফ, অ্যাজ দোর আগের সেন্টেন্সটা যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, আমরা পরে লিখবো কি? ফার্স্ট পারফেক্ট। দেখি আমরা লিখে দিই, যে ফার্স্ট পার্টটা এরকম, যে প্রেজেন্ট টেন্স প্লাস
অ্যাজ ইফ, অ্যাজ ইফ যা অ্যাজ দো, আমি শুধু অ্যাজ ইফ লিখলাম। আমরা পরে কোন টেন্স লিখব? ফার্স্ট ইনডিফিনিট টেন্স লিখব। একটু উদাহরণ দেখি আমরা, যে প্রেজেন্ট টেন্স থাকলে, যেমন হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বললো যেন। দেখো টক্স এটা কিন্তু কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তো আমরা জানি অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে লিখতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সে এমনভাবে কথা বললো যেন সে সব কিছু জানে। হি, তাহলে নো, নোর ফার্স্ট টেন্স নিউ এভরিথিং। অন্য কিছু লিখতে পারো তোমরা, অথবা আমরা লিখতে পারি এখানে হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বললো যেন সে পাগল। হি ওয়ার এ ম্যাট। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যে হির পর ওয়াজ থাকে, এখানে হির পর কি লিখতে হয়েছে? ওয়ার, যেটা একটা আনরিয়েল টেন্স। ওয়ার হচ্ছে একটা আনরিয়েল ভার্ব, হ্যাঁ এটা আনরিয়েল টেন্স, অবাস্তব। সে তো পাগল না, পাগলের মতো কথা বলতেছে, সেই জন্য এখানে ওয়ার ব্যবহার করতে হবে। সবসময় আমরা মনে রাখবো অ্যাজ ইফ এর পর যদি আমাকে বিভার ব্যবহার করতে হয়, অর্থাৎ এম ইস আর ব্যবহার করতে হয়, ওয়াসাইল ব্যবহার করতে হয়, সবসময় কি হবে? ওয়ার। আয়ের সাথে, হির সাথে, দের সাথে, সবার সাথে এখানে ওয়ার ব্যবহার করতে হবে, যেহেতু একটা আনরিয়েল টেন্স। আচ্ছা, আরেকটু উদাহরণ আমরা যাই। they pretend, pretend মানে ভাব নেওয়া, pretend মানে ভাব নেওয়া, অভিনয় করা, সাজা কোনো কিছু। they pretend as though, they pretend as though, তারা এমনভাবে ভাব নিল যেন, যেন তারা ঘটনাটা দেখেছে। they saw it, যেন তারা এটা দেখেছে, যে saw, see saw, ফার্স্ট টেন্স, এদিকে প্রেজেন্ট টেন্স, এদিকে ফার্স্ট টেন্স, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হতে পারে আমরা এদিকে অর্থ না বুঝতে পারি, অনেক সময় পরীক্ষায় আসবে লাইন, এমন লাইন আমি অর্থ না বুঝতে পারি। তো অর্থ না বুঝলে কি করব? তো আমি মনে রাখবো যে আগে আমি টেন্সটা চিনতে হবে। যদি দেখি প্রেজেন্ট টেন্স, অ্যাজ ইফ অ্যাজ দোর পরে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, হ্যাঁ। তো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা সবসময় এদিক থেকে সাবজেক্টটা বসায় যদি নিউ এভরিথিং লিখে দিই, লাইনটা মিলে যাবে। কিভাবে? আমি একটা উদাহরণ দেখি, আশা করি তোমরা এগুলো নোট করে নিয়েছো। তাহলে প্রেজেন্ট টেন্স কীভাবে থাকতে পারে? মনে করি এখানে একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট দিয়ে তো লাইনটা শুরু হবে। সাবজেক্টের পর প্রেজেন্ট টেন্সে ভার্বগুলো এভাবে থাকবে, টক, বিহেভ, অ্যাক্ট, প্রসিড। প্রসিড মানে কোনো জিনিস বলতে থাকা, করতে থাকা, হ্যাঁ। এই শব্দগুলোর পর যদি অ্যাজ ইফ থাকে, দেখো প্রত্যেকটা শব্দ প্রেজেন্ট টেন্সে, টক, বিহেভ, অ্যাক্ট, অ্যাজ ইফ, এরপর অ্যাজ ইফ আছে। তো যেহেতু প্রেজেন্ট আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। এখন আমি লাইন বানাতে পারতেছি না, সেন্টেন্স লিখতে জানতেছি না, শেষ মুহূর্তে আমার এগুলো তো বিস্তারিত বুঝবার হয়তো সময় থাকবে না। আমি কি করবো? এখান থেকে এই সাবজেক্টটাকে টেনে এখানে আনবো, আনার পর আর কিছুই দেখতে হবে না, কি লিখে দিব? নিউ এভরিথিং। কয়েকটা উদাহরণ আমি মুখে মুখে বলি, তোমার প্র্যাকটিস শিট আর বাকিগুলো পেয়ে যাবে। রহিম টক অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, they behave as if they knew everything, she proceed as if she knew everything। আমরা একটা লাইন দিয়ে সব কিছু কী করে ফেলতে পারবো? মিলে ফেলতে পারবো। বেশিরভাগ সময় কী যাবে? মিলে যাবে। তো আমরা যারা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি না, তা আমরা এই লাইনটাকে মনে রাখবো যে সাবজেক্টটা বসে নিউ এভরিথিং হবে। কখন? অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি কোন টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স থাকে। এটা ক্লিয়ার? আচ্ছা, দেন অ্যাজ ইফ অ্যাজ দোর আগে ফার্স্ট টেন্স থাকলে আমরা কী করব? যদি ফার্স্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ থাকে, অ্যাজ ইফ থাকা যে কথা, অ্যাজ দো থাকা একই কথা, আমাদের লিখতে হবে ফার্স্ট পারফেক্ট। দ্যাট মিনস সাবজেক্ট হ্যাড ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আমরা একটা উদাহরণ দেখি। হি স্পোক অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফের আগে স্পোক, এটা হচ্ছে ফার্স্ট টেন্স। তো আমাকে লিখতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো আমি সাবজেক্ট নিলাম হি, তো সে এমনভাবে কথা বললো যেন, যেন সে কাজটা করেছে। হি হ্যাড, করার জিনিস কি? ডু। তো হ্যাডের পর ভিত্রি, ডু, ভিত্রি হচ্ছে ডান, হি হ্যাড ডান ইট, ঠিক আছে। তো আমরা এভাবে সেন্টেন্স ক্রিয়েট করতে পারলে সেন্টেন্স ক্রিয়েট করে লিখবো, হ্যাড ভিত্রি আসবে। এখন আমরা অনেকেই দুর্বল ছাত্র আছি, আমরা হয়তো পারবো না, সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো না। তো পরীক্ষা কীভাবে নাম্বার আনবো আমরা? তো সেম আমরা আগেরটার মধ্যে একটা শর্টকাট লাইন দিই তোমাদের, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। সাবজেক্ট
প্লাস স্পোক, অর্থাৎ ভার্ব, আগের যে ভার্বগুলো সেগুলো যদি ফার্স্ট টেন্সে থাকে, টকড, বিহেভড, হ্যাঁ, অ্যাক্টেড। খেয়াল করো ভার্বগুলো ফার্স্ট টেন্স, প্রত্যেকটা ভার্ব ফার্স্ট টেন্স আছে। তো ভার্ব যদি ফার্স্ট টেন্সে থাকে, এরপর যদি অ্যাজ ইফ থাকে, এখন আমি সেন্টেন্স ক্রিয়েট করতে পারি না ইংলিশে, তো আমি কী করবো? ক্রিয়েট করতে পারতে হবে না, আমার এই সাবজেক্টটাকে আমি এখানে বসাবো, সাবজেক্ট। এরপর আর কিচ্ছু এদিক ওদিক দেখার দরকার নেই, হ্যাড নোন এভরিথিং। একটা দুটো ব্যতিক্রম ছাড়া একদম প্রত্যেকটা লাইনে জিনিসটা মিলে যাবে অ্যাজ ইফ অ্যাজ দেওয়ার আগে। তো অ্যাজ ইফ অ্যাজ দেওয়ার আগে যদি আমরা ফার্স্ট টেন্স দেখি, জাস্ট শুরু থেকে সাবজেক্টটা আনবো, সাবজেক্ট এনে হ্যাড নোন এভরিথিং লিখবো। আর অ্যাজ ইফ অ্যাজ দেওয়ার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সাবজেক্টটা আনবো, নিউ এভরিথিং লিখবো। তাহলে এই রুলসটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। আর আমরা যারা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, ভিন্ন ভিন্ন সেন্টেন্স ক্রিয়েট করবো। যারা আমরা 9-এ আছে বা 10-এ আছে, আমরা এখন শেখার সময় আমরা এই শর্টকাটগুলোকে নিব না, তাহলে পরীক্ষার্থীদের জন্য আমরা নতুন নতুন লাইন ক্রিয়েট করার চেষ্টা করবো, ঠিক আছে? তা আশা করি রুলস নাম্বার 3ও, এটা 3 ছিল, 3ও তোমাদের ক্লিয়ার। তো আজকে শেষ আরেকটা রুলস নিয়ে আলোচনা করবো আমরা, রুলস নাম্বার 4 আজকের মতো। এটা মুছে দিই। রুলস নাম্বার 4, লেস্ট। লেস্ট কথাটা আমরা কখন বলি? এটা সোজা বাংলা করতে গেলে ব্যাপারটা দাঁড়ায় না হলে। আমি সুন্দরভাবে একটু দেখি, এটাকে বোধহয় পাছে বলে, পাছে। যে কোনো কিছু হারানোর ভয়, আস্তে আস্তে হাঁটো, না হলে পড়ে যাবে, ভালো মতো পড়ো, না হলে পরীক্ষায় ফেল করবে, এই টাইপের ব্যাপার লেস্ট ইংলিশে সেটা। তো লেস্ট থাকলে আমরা কীভাবে কমপ্লিট করবো? লেস্ট থাকলে আমার কমপ্লিট করার একটা সুনির্দিষ্ট প্যাটার্ন আছে। সাবজেক্ট বসবে শুড, অথবা আমরা কি ব্যবহার করব? মাইট। এরপর ভার্ব, আমি বি মানে শুধু ভার্ব, বেস ফর্মে, প্রেজেন্ট টেন্সে ভার্বটা বেস ফর্মে ভার্বটা বসবে। সাবজেক্ট শুড অথবা মাইট, এরপর ভার্ব, বেস ফর্মে ভার্বটা বসবে। আচ্ছা, আমরা উদাহরণে ওয়াক ফার্স্ট, জোরে হাঁটো, মনে করো লেস্ট আছে এখানে, জোরে হাঁটো না হলে, তার জোরে হাঁটো না হলে কি হবে? না হয় তুমি ক্লাস মিস করবে, ট্রেন মিস করবে। তো এখন এখানে সাবজেক্ট নাই, তো আমি দেখতে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ আনলাম আমরা, ইউ শুড, এই প্রেজেন্ট ফর্মে, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম বলতেছি, বেস ফর্মে ভার্ব বসছে, ইউ শুড মিস দ্য ক্লাস। ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মে সামান্য পার্থক্য আছে, তোমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে হয়তো জানাবে স্যাররা তোমাদের। আচ্ছা, ইউ শুড মিস দ্য ক্লাস। তাহলে ওয়াক ফার্স্ট, জোরে হাঁটো না হলে তুমি কি করবে? ট্রেন মিস করবে। এই সাবজেক্ট প্লাস শুডটা আসছে আমার রুলস থেকে। এই মিস যে মেন ভার্ব, এটা তোমাকে লাইনের অর্থও জানতে হবে, এটার কোনো শর্টকাট নেই। আচ্ছা, আরেকটাতে যাই আমরা, দ্য লেডি ওয়াকস স্লোলি, বৃদ্ধ মহিলাটা আস্তে আস্তে হাঁটতেছে, লেস্ট না হলে। তো বৃদ্ধ মহিলা আস্তে আস্তে হাঁটতেছে, লেস্ট মানে হচ্ছে না হলে। তো না হলে কি হবে? বৃদ্ধ মহিলা আস্তে আস্তে না হলে সে পড়ে যাবে। দ্য লেডি প্রনাউন বসাবো শি, তাহলে শি, লেডি থেকে শি আসতে, শুড অথবা আমরা চাইলে মাইন্ড ব্যবহার করতে পারি। শুড, পড়ে যাওয়া, ইংলিশ কি বাবা? ফল ডাউন, শি শুড ফল ডাউন। লাস্ট ওয়ান, টেক ইউর আমব্রেলা, সামনে বর্ষাকাল, টেক ইউর আমব্রেলা, ছাতা নাও, ছাতা নিয়ে বের হও, না হলে, তাহলে ছাতা না নিলে আমরা কি যাব? ভিজে যাব। ভিজে যাবো ইংলিশ ইউ মাইট দিয়ে একটা তোমরা শুভ দিতে পারবে, মাইট গেট ওয়েট। গেট ওয়েট মানে বাবা ভিজে যাওয়া। তাহলে আমরা কি দেখলাম? লেস মানে না হলে। কমপ্লিট করতে হবে কিভাবে? সাবজেক্ট শুড অথবা মাইট প্লাস কি দিয়ে? ভার্ব দিয়ে। এই ভার্বটা নিজের অর্থও জানতে হবে আগের লাইন সিকোয়েন্স থেকে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস শিট পেয়ে যাবে গ্রুপে।